This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির প্রতিবাদ কি সব সময় ব্যাকরণ মেনেই হয় নাকি অনেক সময় নজর কাড়ে কোনো রকম ছকভাঙা প্রতিবাদ? ঘুরিয়ে সেই ছকভাঙা পথেই প্রতিবাদটা জানালেন নওশাদ সিদ্দিকী। দেখুন, 294 আসনের বিধানসভায় সংখ্যার নিরিখে তিনি একা। কেন? তার কারণ তার দলের তিনি একমাত্র বিধায়ক, একমাত্র প্রতিনিধি, একমাত্র আইএসএফ বিধায়ক। সেই নওশাদ বারবার বোঝাতে চেয়েছেন যে তার প্রতিবাদগুলো রাজনীতিতে একটু ছকভাঙা রাজনীতির হয়, একটু ছকভাঙা কায়দার হয়। আর কি প্রতিবাদটাও আজকে জানিয়েছেন সেটাও একটু ছকভাঙা। আগে ছবিটা দেখুন। বিধানসভার 3 নম্বর গেট সামনে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর গাড়ি। একটু পরেই তখন 3 নম্বর গেট দিয়েই বেরোবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গেটের সামনে দাঁড়িয়ে নওশাদের গাড়ি। কেন? প্রতিবাদে। কিসের প্রতিবাদ? প্রতিবাদটা কেন? এরম প্রতিবাদ তো সচরাচর দেখা যায় না, অন্তত বিধানসভায় আমরা এত বছর দেখছি কখনো দেখিনি। বিধানসভা থেকে তখন বেরোচ্ছেন নওশাদ সিদ্দিকী, তখনই দুর্ব্যবহারের অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। এই আপনার কি বলে সিএমএম আছেন, যদি থাকেন আমি গাড়ি সরিয়ে দেবো, কিন্তু ওখানে ভিড়টাও পুলিশেরও ভিড় ছিল না। স্বাভাবিকভাবে যখন বার হয় দেখি প্রচুর পুলিশ থাকে, সেই জন্য কনফিউজ ছিল। উনি আমাকে কি বললেন, হ্যাঁ আছে, মানে একটা ঔদ্ধত্য পূর্ণ আচরণ। আমি বললাম আপনি সাথে এরকম আচরণ করছেন কেন? আমি আপনাদের ভালোভাবে জিজ্ঞাসা করলাম। ও উনি আবার আমাকে রিয়াকশান দিচ্ছেন, যান ঠিক আছে। আর কি ঠায় দাঁড়িয়ে রইলেন নওশাদ, আর বিধানসভার 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে তার গাড়ি প্রতিবাদে। একটু পরেই মুখ্যমন্ত্রী বেরোবেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। আর নওশাদের অভিযোগ এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, যেটা কথা বলছিলাম আপনাকে একটু আগেই। গাড়ি সরানোর অনুরোধ নিয়ে তখন নওশাদের কাছে পৌঁছে গিয়েছে পুলিশ। এটা আমারও বাড়ি, যদি আপনি বাড়ি বুঝাতে চান, এটা বাড়ির আমি একজন ভাগিদারি। তো সেখানে তো আপনি বাড়িটাকে যদি মনে করা হয় কারো একার বাড়ি নয়, এটা বলছি কারুর, এই বাড়ির এই বাড়িতেও আমার ভাগিদারি আছে। কোনো কিছু গেটের সামনে তো আটকানো যায় না, প্লিজ। আমি যদি অবস্ট্রাকশন করি, শুনুন, যদি মনে হয় এটা রেখে আমি কারো ক্ষতি করছি, কারো ডিস্টার্ব করছি, যে আইনের বলে যেটা আমার বিরুদ্ধে হয়, আপনারা না, আপনি তাতে বলুন, কোথাও উঠতে হবে সেটা উঠে যাচ্ছে, যেতে নিয়ে যাবেন, যে আপনাকে লালবাজার তুলে যেতে হবে তুলে চলবে, শুধু 5টা 50-এ আমাকে এক গ্লাস পানি দেবেন। নওশাদের শেষের কথাটা শুনলেন? সত্যি বলছি, পুলিশ তখন না পথ খুঁজতে মরিয়া, ব্যস্ত হয়ে পড়েছে। নওশাদকে বোঝাতে তখন আসরে নামলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস। বুঝিয়ে নওশাদকে সরিয়ে নিয়ে যান অরূপবাবুই, কথাও বলেন। তখনও গেটের সামনে দাঁড়িয়ে নওশাদের গাড়ি সরাতে আনা হয়েছিল কি জানেন? রেকার ভ্যান। ওই রাস্তায় দেখবেন ক্রেন লাগানো থাকে, ওইগুলো দিয়ে সরিয়ে নিয়ে যায় গাড়ি খারাপ হয়ে গেলে। নাটক তখন জমজমাট। বিধায়কের গাড়ি সরাতে রেকার ভ্যান, একই কাণ্ড, আগে তো এমন হয়নি কখনো। ছুটে এলেন অরূপ বিশ্বাসের নিরাপত্তা রক্ষীরা। তারা বোঝালেন পুলিশকে খবরদার অকম্য করবেন না। নওশাদের গাড়ি না সরিয়ে নিজেই সরে গেল রেকার ভ্যান। তারপর মুখ্যমন্ত্রী তখন বেরোচ্ছেন, কথা বললেন অরূপ বিশ্বাস, হাতে হাত ধরে দাঁড়িয়ে পুলিশ, বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। তাহলে মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপেই সে যাত্রায় জট কাটল। শেষ ভালো যার, সব ভালো হলো কি? আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এ কথা বলতে হবে ওনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। তো উনি বললেন, সিএম ম্যাম বাড়াচ্ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে, যে কি ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন, আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। দেখালাম আপনাদের একেবারে শেষ বেলায় বিধানসভায় জমজমাট কাণ্ড, নাটক বলতে পারেন। ঘটনার কেন্দ্রে আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী। তাকে সরিয়ে নিয়ে যেতে কাকে আসতে হলো?
অরূপ বিশ্বাসকে দিন কয়েক আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট বৈঠক করেন নওশাদ সিদ্দিকী। একেবারে এমন একটা বৈঠক হয়েছিল যে বৈঠকের পর কিছু গুঞ্জন ছড়িয়ে যায় আকাশে বাতাসে। লোকসভা ভোটের সময় থেকেই ফিসফাস শোনা যাচ্ছিল যে তৃণমূলের সঙ্গে নওশাদের সম্পর্ক মেরামত হচ্ছে। নবান্নের বৈঠকে সেই হাওয়া আরও বেড়ে যায়। না, এইটা আমি বিশ্বাস করব না। নওশাদ দল তৃণমূলে ঢুকবে না। ও মমতা ব্যানার্জিকে মানে এধারে ঠেলে দিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভড়কি দিয়ে 2-4টা সিট নেবার চেষ্টা করছে, এটা বলতে পারি। তহা সিদ্দিকীর মতোই নওশাদও কিন্তু ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা। কাসেম সিদ্দিকীও একজন পীরজাদা। আমতায় আনিস খানের মৃত্যু বা নওশাদের গ্রেফতারির পর মনে পড়ছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছিলেন এই কাসেম সিদ্দিকী। আনিসের বাবারা আসতে চাইছে না, তার কারণ সিট ওদেরকে খুব ডিস্টার্ব করছে। একটা কথা আওয়াজ দিয়ে বললো, যখন দেখছে কথা বলতে দিচ্ছে না তখন রেগে বলল যে যত কিছু কেস সাজিয়েছে বা সাজাচ্ছে মিথ্যে মিথ্যে, এবং আমাকে ওখান থেকে তুলে আনা সব মুখ্যমন্ত্রী করেছে। আমরা যখন কোনোদিন এটা ভাবতে পারিনি যে ওনার দ্বারাই এরকম আমরা লাঞ্ছিত অপমান হবে ফুরফুরার পীর সাহেবরা, ধর্মগুরুরা। দেখুন, এমনিতে তহা তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত, এখনও তাই। গত পরশু ফুরফুরা শরীফে প্রথমবার সরকারি খরচে ইফতারের আয়োজন হয়, আপনারা সবাই জানেন। আমরা দেখিয়েছিলাম কে গিয়েছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বারবার তহা সিদ্দিকী বেসুরো হয়েছিলেন। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। তহা কেন বেসুরো বোঝা গেল মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর পর। আগাগোড়া তার সঙ্গে নওশাদের কাছের লোক বলে পরিচিত কাসেম সিদ্দিকী। আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি, আপনার ক্যামেরায় তুলবেন, স্যালুট জানাচ্ছি। যে ব্যক্তিরা বছর পর বছর বামফ্রন্টের দালালি করে বামফ্রন্টের পাশে থেকে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, ফুরফুরা শরীফের দরবারের সম্মুখে মানে স্টেজ করে 2 মাস ধরে এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করা হয়েছে, এই মুখ্যমন্ত্রীর নিন্দা করা হয়েছে। এদের নেতৃত্বে অ্যাডিশনাল এসপির মাথা ফাটানো হয়েছে, এদের নেতৃত্বে ফুরফুরা শরীফে বোম নিয়ে মানুষ ঘুরাচ্ছে, এদের নেতৃত্বে তরোয়াল নিয়ে ঘুরেছে, এটা মানুষ জানে। ওরাই বলেছিল ইফতার পার্টিতে যাওয়া হারাম, যারা খাবে হারাম খাবে। ও सुरुआ हलाल बोट्टी हराम, जो बोट्टी पड़ेगा वो भी हलाल होगा। हाँ, सुरुआ हलाल बोट्टी हराम और जो बोट्टी पड़ेगा वो भी हलाल होगा। আজকে আমাকে বলছিল কিছু মালপানি ভাই অমুক করে যা পেরেছে আমার সম্পর্কে বলেছে, যার নাম বলছেন আমি তার নামটা নিতে আমার লজ্জা লাগছে। মানে আমার কাছে আছে, দেখবেন এ একটা সময় কি গালাগালি করেছে, কি গালাগালি কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি। আমাকে বলতো পয়েন্ট ভারী, তাদের কিছু পয়েন্ট ভারী হচ্ছে বলে নাকি আমি জানি না। দেখুন, সত্যি আমাদের এই মানুষের পৃথিবী এক বিরাট রঙ্গমঞ্চ। শেক্সপিয়ার বলেছিলেন না, কোন ব্যক্তির কখন যে রোল চেঞ্জ হয়ে যায়, ভূমিকা বদলে যায়, বলা বা আগে থেকে ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল। ওই দিন অনুষ্ঠান পরিচালনার মাইক আগাগোড়া কার হাতে ছিল জানেন? কাসেম সিদ্দিকীর হাতে। তহা সিদ্দিকী যখন মুখ্যমন্ত্রীকে বলার অনুরোধ জানাচ্ছিলেন তখন মাইক নিয়ে টানাটানি পড়ে যায়। তোমরা উঠে এসো, ওপরে উঠে এসো, বারবার বলছে। এখন বক্তব্য রাখবেন আমার চাচা যান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী ছোট্টর ওপর। আমি অনুরোধ করব আমাদের বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য। দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল
কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি স্যালুট জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, তিনি যে এত বড় ক্ষমাশীল মানুষ মমতা ব্যানার্জি, ওদের ক্ষমা করে দিয়ে আজকে যে থুতু ওরা ফেলেছিল মমতার দিকে, সেই থুতুগুলো সব ওদের চাটিয়ে আবার উনি বাড়ি ফিরে গেলেন। এইটি তো আমার বড় পাওনা। তহা ইফতার শেষের আগেই সেদিন চলে গিয়েছিলেন। কি আশ্চর্য, গতকাল পাক সাকাসে কলকাতা পুরসভার ইফতারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাকে দেখা গেছে জানেন? আপনারা খেয়াল করেছেন হয়তো অনেকেই, না করে থাকলে এবার দেখুন, কাসেম সিদ্দিক। কাসেম সেখানে ছিলেন। একদিকে ফিরহাদ হাকিম, মমতার একদিকে ফিরহাদ হাকিম আর একদিকে কাসেম। দেখুন, সিএম এর সঙ্গে আমাদের একটা অনেক দিনের সম্পর্ক, সিপিএম এর জবানা থেকে সম্পর্ক। আমার বাবার সঙ্গে সম্পর্ক ছিল। ফুরফুরা শরীফে গিয়েছিল, তিনি বলে গেছেন কাসেম ভাই তুমি আমার খুব কাছের। না, ফুরফুরা শরীফের কোনো সমস্যা নেই, সমস্যা একটা ব্যক্তি ছিল যিনি বেশি চিল্লাচ্ছেন, মানে উনি সবসময় কালো চশমা পরে থাকে তো ঠিক দেখতে পাই না। দেশের দ্বিতীয় মুসলিম তীর্থক্ষেত্র ফুরফুরা শরীফ, আর এই ফুরফুরা শরীফ ভোটের বাংলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। আর সেই ফুরফুরা শরীফে রাজনৈতিক সমীকরণ কি বদলাচ্ছে? কারণ ফুরফুরা শরীফে এতদিন তৃণমূলপন্থী হিসেবে পরিচিত ছিলেন তহা সিদ্দিকী, তবে এবার ফুরফুরা শরীফের মুখ হতে চলেছে কাসেম সিদ্দিকী। কারণ ফুরফুরা শরীফে আয়োজিত যে ইফতার, সেই ইফতারে মধ্যমণি ছিলেন কাসেম সিদ্দিকী। আবার পাক সার্কাসে আয়োজিত যে ইফতার, সেই ইফতারে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কাসেম সিদ্দিকী। আর এখানেই মনে করা হচ্ছে যে ফুরফুরা শরীফের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। তহা সিদ্দিকীকে সরিয়ে কি কাসেম সিদ্দিকীকেই মুখ হিসেবে করে তুলতে চাইছে তৃণমূল? হিন্দুর বেলায় সেকুলার, মুসলমানের বেলায় নোবার। মুশকিল হচ্ছে এটাই হবে, হয়তো এটাই নওশাদ সিদ্দিকীকে পকেটে ভরার, খাঁচায় ঢোকানোর, এটাই হয়তো একটা ব্যবস্থা হবে, যে তা না হলে পরিবারের লোক লড়িয়ে দেওয়া হবে। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। তহা সিদ্দিকের হুঙ্কার, ফুরফুরা শরীফকে ঠাকুর নগর হতে দেবেন না। ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। আমরা কোনোদিন এই ফুরফুরা শরীফকে বড় মা কি বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না, কথা বলেন না। একটা ধর্মীয় স্থানে সেখানে রাজনীতিটা কেমন হওয়া উচিত সেটা প্রশ্নের, কিন্তু কেউ যদি বলে রাজনীতি হতে দেব না, রাজনীতি করতে দেব না, তাহলে তাদের কোনোদিনও বিকাশও ঘটবে না। বাংলার মুসলিম ভোট সাম্রাজ্যে অদল বদলের ইঙ্গিত পাওয়া গেছে ফুরফুরা শরীফে সরকারি খরচে ইফতার মজলিসে। তহা সিদ্দিকীর ডানা ছেঁটে কি এবার কাসেম সিদ্দিকীর উত্থান হবে? তার হাতেই রাশ ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নওশাদ কি মমতার খাঁচায় বন্দী হয়ে গিয়েছেন? তহা সিদ্দিকী তো সেটাই বলছেন। কতটা খারাপ বলেননি। তোহা সাহেব যে অ্যাজামশনটা করেছেন বা ওনার যেটা উপলব্ধি হয়েছে, নওশাদের লক্ষ্য সে তাকে যাতে উইদাউট ডিস্টার্বে ভাঙড় থেকে পুনরায় জিতে আসা। নওশাদ অ্যারেস্ট হলো, তখন আপনাদের কাছে ফুটেজ থাকবে যে কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কী ধরনের কথাবার্তা বলেছিল। আমার মনে হয় এটা একটা কৌশল তাকে চাপে রাখার জন্য। হ্যাঁ, নওশাদ তো যাতে বেশি লম্পজম্প না করে। নওশাদ সিদ্দিকী যাতে বেশি লম্ফঝম্প করতে না পারেন, সেই জন্যেই কাসেমকে কাছে টানা, মনে করছেন ভরতপুরের তৃণমূল এমএলএ হুমায়ুন কবির। তার লম্ফঝম্পতে অস্থির তৃণমূল। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলে একবার শোকজ খেলেন, তারপর আবার খেলেন, এখনও তিনি থামছেন না। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো না একদম। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি
চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। হুমায়ুনকে তৃণমূল শোকজ করেছে। আমি হুমায়ুন কবির, আমি একাই 100, এটাই নাম হুমায়ুন কবির। আমি এখনও অনড় আছি, ভবিষ্যতেও অনড় থাকব, এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, হুমায়ুনের উত্তরে তারা সন্তুষ্ট হতে পারেননি। ডেকে পাঠানো হলো হুমায়ুনকে এবং তাতে অশ্বডিম্ব প্রসব হলো। স্রেফ সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। আপনি তো ধারাবাহিক প্রায় 8 ঘন্টার ইন্টারভিউ, মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য শোভনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে মেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো বলা হয়েছে। এবং ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ হইয়াও হয় না। আরে রাজনীতিতে সবসময় না ছোট গল্প খুঁজতে নেই। হুমায়ুন একটা উপন্যাসের মতো, বারবার বিতর্কে জড়ান, দল ডেকে একটু ধমকে দেয়, কখনো শোকজ করে, কিন্তু বহুবার এপার আর ওপার মানে দল বদলানো হুমায়ুনের বিরুদ্ধে চরম পদক্ষেপ করতে পারে না তৃণমূল। কি হচ্ছে না শাসনকাল ভালো করে বলতে পারবে, এটাও তো হতে পারে। হুমায়ুন কবিরকে ডেকে একটু রাগ করে মিডিয়ার সামনে বলে দিয়ে ওর দায়িত্বকে বলতে, তোমার দায়িত্বটা এটাই, বাইনারি পলিটিক্সটা আরও ভালো করে ক্রিয়েট করো। একদিকে বিজেপি ক্রিয়েট করছে, অন্যদিকে হুমায়ুন কবির সাহেবদেরকে দিয়ে ক্রিয়েট করাচ্ছে। দেখুন, এরকমটা দেখা যেত কেষ্টমণ্ডলের ক্ষেত্রেও। পুলিশকে বোমা মারতে বলতেন, প্রকাশ্যে বলেছেন একাধিকবার, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, এই জাতীয় কথা বলেছেন, তারপরও দল চুপ। কেষ্ট প্রায় একটা কেন্দ্রশাসিত অঞ্চল চালাতেন বীরভূমে। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বাংলা কথা দণ্ডমুণ্ডের কর্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কেষ্টকে ডিফেন্ডই করেছেন। সেই ভরসার হাত কি এখন হুমায়ুনের মাথার উপরেও? তাই বারবার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়া হয় না। আমার সাথে হুমায়ুনও উপস্থিত আছেন। ও একটু কথা বেশি বলে, বাট কাজের ছেলে, কাজটাও করে। জাতপাতের কথা তুলে আজকাল আমাদের এ রাজ্যের নেতারা কত তর্জন গর্জন করছেন। এর মধ্যে আমার কি মনে পড়ছে জানেন? বিদ্রোহী কবি কাজী নজরুলের কয়েকটা লাইন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। আসলে কি জানেন, সবার উপরে মানুষ সত্য, মানবতা সত্য, তাহার উপরে নাই। এই কথাটা ভোলেননি নাসিম। একজন এমন মানুষ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, তার কথাই বলবো আপনাদের। ধর্মযুদ্ধের বাংলায় এও এক যুদ্ধ, জীবন যুদ্ধ, যেখানে ধর্মের জায়গা নেই, জাতপাতের ঠাঁই নেই, আছে শুধু মনুষ্যত্ব। আছেন 27 বছরের নাসিম মালিতা। রোজার মধ্যেও তিনি ছুটলেন হাসপাতালে, কারণ রক্তের দরকার ছিল সঙ্গীতা ঘোষের। আগেও দিয়েছে অনেকবার, কোনো সময় দুর্বলতা মনে হয়নি।
রোজার মাসে আগে কখনো দেওয়া হয়েছে? না, রোজার মাসে না, দুবার ভাবেননি নাসিম। রোজা চলছে, খাওয়া দাওয়ার কঠিন নিয়মকানুন, শরীরও দুর্বল, তাতে কি রক্ত দরকার রোগীর। এই ফোন পেয়েই ছুটেছিলেন কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। কাকে দেবেন একবারও কিন্তু মাথায় আসেনি এই কথাটা। আমি খুশি যে নাসিমদা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিল। আমাদের ভিতরে এরকম কোনো জিনিস নেই যেটা ধর্ম বা এটা, আমরা মানুষ, সবাই মানুষ, আমরা একসাথেই সবাই চলব। ধর্ম তো এটাই, মানবতার ধর্ম, পাশে দাঁড়ানোটা ধর্ম, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা ধর্ম। কদিন আগে দোলের সময় যার ঝলক দেখিয়েছিলাম চুচুড়ায়, সেবার একদিনের জন্য রোজা ভেঙে উৎসবে সামিল হন শেখ রহিম। প্রত্যেক বছরই বেরোই, প্রত্যেক বছরই মিলেমিশে থাকি। এবছর তো বসন্ত উৎসব থাকে না রমজান মাসে? না, রমজান মাসে থাকে না, তখন ভাত সুবিধা হয়, এবারে একটু অসুবিধার মধ্যে, তাহলেও আমরা রয়েছি এর মধ্যে। রোজা আমাদের এমনি চলছে, রমজান মাস চলছে, আজকের দিনটা বন্ধ রাখা আছে। আনন্দ উৎসবেই হোক বা সমস্যা সংকটে পাশে থাকতে জানেন ওরা। ধর্ম ওদের এই শিক্ষাটাই দিয়েছে। মানুষের সাহায্য করাটা খুবই দরকার, আগে এসে মানুষের পাশে দাঁড়ানোটা দরকার। প্রশ্ন একটাই, সবাই কি এটা শিখতে পারেন না? এক যে আছে স্কুল, সেখানে বিতর্কের চাষ হচ্ছে, বুঝলেন না? বুঝিয়ে দিই পরিষ্কার করে। মালদার হবিবপুরের আইহো হাই স্কুল, আজব কাণ্ড কারখানা চলছে স্কুলের ভেতরে। স্কুলে শিল্প হচ্ছে, কি শিল্প জানেন? অন্য কোনো দেশে শিল্প নয়, বিড়ি শিল্প। বিড়ি, ঘাবড়ে গেলেন শুনেই? ছেলেমেয়েরা যেখানে লেখাপড়া করে সেখানে চলছে বিড়ি শিল্প। তাহলে ছবিটা দেখলে তো আরও ঘাবড়ে যাবেন। দেখুন কেমন ঝুড়ি ভর্তি বিড়ি, পাশে বসে ইনি দিব্যি বিড়ি বাঁধছেন। সবটাই কিন্তু স্কুলের ভেতরে হচ্ছে বলে অভিযোগ। এটা করছেন তারা যারা মিড ডে মিল রান্না করেন। একদিকে বিড়ি বাঁধা আর 2 পয়সা রোজগার করতে পাশাপাশি চলছে রান্না। এখানেই দেখা গেছে তামাক পাতা, তামাক এনে সেখানে চলছে বিড়ি বাঁধার কাজ, এবং একই সাথে চলছে স্কুলের পঠন পাঠন, এবং অন্যদিকে সেইখানেই চলছে মিড ডে মিলের রান্না। নোংরা আবর্জনার মধ্যেই সেই মিড ডে মিলের রান্না হচ্ছে, এবং সেই খাবার খেয়ে নিয়মিতই অসুস্থ হচ্ছে বহু ছাত্র। আমাদের স্কুলে মাসের আজকে রান্না হচ্ছে না, বিড়ি বাজছে রান্না ছেড়ে, নোংরা হাত নিয়ে আবার রান্নার হাত লাগাচ্ছে। নোংরা হাতে ওই হাতে খায়, কেউ কিছু বলেনি? না, টিচাররা কিছু বলেনি না। হাত ধোয়া বেশি কিছু করে না। তারপরে ঝাড়ঝাটও কোনোদিন দেখতে পাই না। মাঝে মাঝে আবার এখানে বিড়ি ভাতে দেখা যায়। বিড়ি ভাতে? হ্যাঁ, স্কুলের মধ্যে তোরা দেখি? হ্যাঁ দেখেছি, ওই হাতেই আবার খাবার দিচ্ছে। নোংরা খাবার? হ্যাঁ, নোংরা খাবার ওইভাবে দিচ্ছে। এত কাণ্ড স্কুলের ভেতরে চলছে, প্রধান শিক্ষক কিচ্ছু জানেন না? সে কথা আমি মানি না, কেননা আমার কাছে রিপোর্টে এখনো পর্যন্ত হয়নি যে বিড়ি বাঁধছে। ছাত্ররা আমাকে রিপোর্ট করেনি। ওরা বলছে আপনাদেরকে জানানো হয়েছে টিচারদের। না, এই কথাটা কিন্তু আমাদের কারোরই কাছে রিপোর্টেড নয়। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।